এই জিনিসগুলো তো সত্যি সত্যি আমাদের খুবই বিব্রত করে। আমরা যখন পদযাত্রায় যাব সেখানে মানে এমন যদি পরিস্থিতি হয় যে সামনে পিছনে পুলিশ থাকতে হয়, আমরা এবং এই জায়গাতে অনেকেই কিন্তু এই প্রশ্নটা তোলেন, আমি জানি না আজকে হয়তো এই প্রশ্নটা উঠবে যে আমাদের কেন সেনাবাহিনীর এপিসিতে উঠতে হলো। দেখেন, এই জায়গাতে আমরা প্রথমত কোনো জায়গায় গিয়ে পুলিশ প্রোটেকশন চাচ্ছি না। দ্বিতীয়ত যখন আমরা এখানে আমাদের মানে জীবন সংহারের একটা ঝুঁকি, সেই জায়গাতে মানে সেদিনকার যে অবস্থা ছিল গোপালগঞ্জে, সেখানে আসলে যারা ছিলেন না তাদের আসলে এটা মানে বোঝা কঠিন। তারা মসজিদে মাইকিং করে, এই জিনিসগুলো অনেকেই জানেন না যে মসজিদে মাইকিং করে বলছে যে যার যা আছে সবকিছু নিয়ে তোমরা নামো, এবং হচ্ছে এনসিপির নেতাদের হলো এখান থেকে জীবন্ত ফেরত যেতে দিব না। সুতরাং এই অবস্থা কেন হলো? এই আমাদের বাংলাদেশে কি ইন্টেলিজেন্সের এত অভাব? তাদের কাছে কি আসলে কোনো তথ্য নাই, নাকি আসলে এই ইন্টেলিজেন্সকে আপনাদের তথ্য দিবে? মানে সেটা আমাদের তথ্য দিবে না, তাদের মধ্যে তো একটা তারা যেহেতু নিরাপত্তা আমাদের দিচ্ছে বা সব নাগরিকের নিরাপত্তা দিচ্ছে, সুতরাং ওইখানে যে আসলে এই ধরনের সিচুয়েশন হবে সেখানে কি তারা জানতেন না? নাকি বাংলাদেশের হচ্ছে এই মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই তথ্য পৌঁছায়নি? এবং সেই তথ্য তার মানে আমাদের তো এটাও বলতে হয় যে শস্যের মধ্যে কি ভূত আছে? এই বাংলাদেশের যে এই পুলিশ নিয়ে তো আমরা বহুবার বলছি যে পুলিশ কমিশনটাই গঠিত হয় নাই। আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের দিন কি হবে, এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের নাগরিকদের মনে একটা শঙ্কার ব্যাপার আছে যে ভোটের আগেই যদি এই অবস্থা হয়, নির্বাচনের দিন তাহলে কি হবে? সেই জায়গা থেকে আমরা এখনো একটা পুলিশ কমিশন গঠন করতে পারিনি, এবং পুলিশ কমিশনের যে একটা গঠিত হয়েছিল সেটা কিন্তু রিপোর্টটা কিন্তু উন্মোচন হয়নি, এবং সেটা কিন্তু ঐকমত্য কমিশনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেখানে আমাদের ঐকমত্য হওয়ার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, কারণ সকল রাজনৈতিক দলেরই কিন্তু একটা কনসার্ন আছে এই নির্বাচন নিয়ে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি আমরা দেখছি, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার।